বায়ান্নর দিনগুলো। শেখ মুজিবুর রহমান। লেখক পরিচিতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রপতি, স্থপতি ও জাতির পিতা। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অধ্যয়ন করেন। 1948 সালের 10 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় 11 মার্চ ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ধর্মঘটে পিকেটিং এর সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। 1965 সালে তিনি পূর্ব বাংলার প্রদেশিকা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালি জাতীয়তাবোধ ও রাজনৈতিক চেতনা সৃষ্টি করেন। বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা দাবি উত্থাপন করে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করেন, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে। এই পরিস্থিতিতে অসহযোগের ডাক দেন তিনি। 1971 সালে 9 মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করার জন্য 1971 এর 25 মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের ত্যাগে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি তিনি দেশ বিদেশে ফেরেন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বব্রতী হন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনদশায় কিংবদন্তির হয়ে ওঠেন। বঙ্গবন্ধু প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। 1975 সালের 15 আগস্ট 71-এর পরাজিত শক্তি সহ দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় কুচক্রী ক্ষমতালোভী সদস্য তাকে সপরিবারে হত্যা করে। এদিকে জেলের ভিতর আমরা দুইজন প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না। যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেনডেন্ট আমির হোসেন সাহেব, তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন। আমরা তাদের বললাম, আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নেই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। 15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন রেলগেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। কয়েক মিনিট পরে আমাদের মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। বললাম, ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন, আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন জেলে? কেউ কিছু বলেন না। এদিকে আর্মড পুলিশ আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছে। খবর চাপা থাকে না। একজন আমাকে বলল ফরিদপুর জেলে, দুজনকেই এক জেলে পাঠানো হচ্ছে।
তখন 9টা বাজে, 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। সেই জাহাজ আমাদের ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। প্রথমে আমার বইগুলি এক এক করে মেলাতে শুরু করলাম, তারপর কাপড়গুলি। হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। রওনা করতে আরও আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্ম পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জ ছিল। সে একজন বেলুচি ভদ্রলোক, আমাকে খুবই ভালোবাসতো ও শ্রদ্ধা করত। আমাকে দেখেই বলে বসলো, ইয়ে ক্যা বাত হ্যায়, আপ জেলখানায় মে। আমি বললাম, কিসমত। আর কিছুই বললাম না। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভেতরে জানালা উঠিয়ে ও দরজায় কপাট বন্ধ করে দিল। দুজনেই ভেতরে আমাদের সাথে বসলো। আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে লাগলো। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম, বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কলেজের জীবনটা যেন রাস্তায় না যায়। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায় কোথায় আমাদের নিয়ে যাবে? রাত একটার আর একটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। ওপরওয়ালাদের টেলিফোন করলো ও হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। রাত 11টায় আমাদের স্টেশনে আসলাম। জাহাজে ঘাটেই ছিল। আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম, জীবনে আর দেখা নাও হতে পারে। সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নেই। একদিন মরতেই হবে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। জাহাজ ছেড়ে দিল। আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুজন পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করে কি করে আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চলল। রাতে গোয়ালন্দ ঘাটে এলাম। সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুরে পৌঁছালাম। রাতে আমাদের জেলে কর্তৃপক্ষ গ্রহণ করলো না। আমরা দুজনে জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। নাস্তা খাওয়ার ইচ্ছা আমাদের নেই, তবে যদি কারো সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি, অনশন ও ধর্মঘট করছি। আধা ঘন্টা দেরি করলাম, কাউকেও দেখি না। চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম, খবর দিতে বললাম আমার সহকর্মীদের। আমরা জেলের দিকে রওনা করছি। এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নাম মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলাম, তখন আমার সাথে সাথে কাজ করেছে। মহি সাইকেলে যাচ্ছিল। আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে। সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। আইভি নিষেধ করছিল, আমি শুনলাম না। তাকে এক ধমক দিলাম। মহিকে বললাম, আমাদের ফরিদপুর জেলে এনেছে, আজ থেকে অনশন করছি, সকলকে এ খবর দিতে। আমরা জেল গেটে এসে দেখি ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরোসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো।
মহাবিপদ। নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়, তারপর নলের মুখ একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে। সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভিতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেব না। আমার নাকে ব্যারাম ছিল, 2-3 বার দেবার পরে ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পাই। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে। আমার 2টা নাকের ভিতরেই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাফ পরানোর লোকজন নিয়ে আসে, বাধা দিলে হ্যান্ডকাফ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে। 5-6 দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই। আমাদের ওজনও কমতে ছিল। নাকের মধ্যে দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আমাদের আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে। এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নেই। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম। প্যালপিটেশন হয় ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নেই। একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালাম, যদিও হাত কাঁপে, তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। 2-1 দিন পরে আর লিখার শক্তি থাকবে না। 21শে ফেব্রুয়ারি আমার উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর ফরিদপুর হরতাল হয়েছে। ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালির শোষণ করা চলবে না, শেখ মুজিবুরের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরও অনেক স্লোগান। আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা। মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো। রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। তো কত লোক মারা গেছে বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। 2জনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছে, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। 22 তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেরোয় আর স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। মাতৃভাষার আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরা রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতরে, রাস্তায়ও নয়। 1944 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো। আমি ভাবলাম দেখব কি না জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ, তর্ক বাগিশ MLA, খয়রাত হোসেন MLA, খান সাহেব, ওসমান আলী MLA এবং মুহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমেদ সহ শত শত ছাত্র কর্মীকে গ্রেফতার করেছে। 2-1 দিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে।
বৃদ্ধ খান সাহেব ও তার ছেলেমেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আওয়ামী লীগ কোনো কর্মী বোধহয় আর জেলখানার বাইরে নেই। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তির ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করেছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কী লাভ? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কি না? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম, দরকার নেই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি। হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লুরোসিস আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি 4খানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পরে চিঠি 4খানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন। আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। বারবার আব্বা আম্মা ভাই বোনের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কি হবে? আর তো কেউ নেই দুনিয়ায়। ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থাই বা কি হবে? তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, এর বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেললাম। হাসিনা কামালকে একবার দেখতে পারলাম না। বাড়ির কেউ খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুটি খাট পেতে নিয়েছিলাম। একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ পড়ে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না। আসছে, দেখছেন, চলে যাচ্ছেন। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। 27 তারিখ রাত 8টার সময় আমাদের দুজনে চুপচাপ শুয়ে আছি। কারো সাথে কথা বলার ইচ্ছেও নেই, শক্তিও নেই। দুজনেই শুয়ে শুয়ে কয়েদিদের সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব ও আরও কয়েকজন কর্মচারী এসে গেছে। চেয়ে দেখলাম। ডেপুটি জেলার সাহেব বললেন, আমি পড়ে শোনাই। আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকেও অর্ডার এসেছে। 2টা অর্ডার পেয়েছি। তিনি পড়ে শোনালেন। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডার দেখলো এবং বলল যে, তোমার অর্ডার এসেছে। আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছু নেই, কারণ আমার কোনো স্বার্থ নাই। আপনার মুক্তি আদেশ সত্যি এসেছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে দুজন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি নিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে। আব্বার সহ্য শক্তি খুব বেশি। কোনো মতে চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে। তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। আমি ঢাকায় গিয়েছিলাম। তোমার মা রেনু, হাসিনা ও কামালকে নিয়ে 2 দিন বসে রইলাম। কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে। তুমি ঢাকায় নাই, এ কথা জেল গেট থেকে বলেছে। যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। নারায়ণগঞ্জ এসে যে জাহাজ ধরবো তারও উপায় নেই।
তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি, কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুরে নেওয়া হয়েছে কি না। আজই টেলিগ্রাম করব, তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকি খোদা ভরসা। সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পর ছাড়বে। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল। যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, তাই এদের ধারণা। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানোর কষ্টকর। হাঁচু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 21শে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু মা ঢাকা থেকে বাড়ি এসেছে, আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেনু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো? নিয়ে যেতে আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই বাড়ি নেই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়, সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথা তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই 2টা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না। মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজেই বা কিভাবে করতা? আমি তাকে কিছুই বললাম না, তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে যায়। রেনু খুব চাপা, আজ যেন কোথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম। 27-28 মাস পর আমরা সেই পুরনো জায়গায়, পুরনো কামরায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারে নিঃসর্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়ল। ঢাকার খবর সবই পেয়েছিলাম, মহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে। পরের দিন সকালে আব্বার ডাক্তার আনলেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন 10 পর আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেলবেলা। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসতো। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সহকর্মী এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপু, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ, তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছু আন্দোলন করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরও কতকাল খাটতে হয় কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না। আরও
আর মনঃশক্ত হয়েছে। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে পৌঁছে গেছে। ছোট ছোট হাট বাজার পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী দল বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। ভরসা হলো আর দমাতে পারবো না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই। এই আন্দোলন দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোনো মাওলানা সাহেব ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছেন। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়।